হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। অর্থাৎ ইনকাম ট্যাক্স পোর্টালে নতুন একটি সংযোজন এআইএস, অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। অর্থাৎ কেন্দ্রীয় সরকার 2021 সালের 1 নভেম্বর এই বার্ষিকী তথ্যর বিবরণীটি প্রত্যেকের প্রোফাইলে প্রেজেন্ট করেছে। এর মাধ্যমে ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2021, এখন যে ফিনান্সিয়াল ইয়ার চলছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 21-22, অর্থাৎ 2021-এর যে আমরা ক্যালকুলেশন করব ইনকামের, সেই ইনকামের সমস্ত ডিটেলস আমার এআইএস এ শো করবে। অর্থাৎ এতদিন পর্যন্ত 26AS এ যা দেখা যেত না তা আমরা এআইএস এ দেখতে পাবো। এই এআইএস এর মধ্যে মোট 50 রকমের আয়ের উৎসের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংযুক্ত, যা 26AS অর্থাৎ 26 অ্যানুয়াল স্টেটমেন্টে এতদিন দেখা যেত না। এর ফলে ট্যাক্স পেয়াররা তাদের রিটার্নে সমস্ত আয়ের উৎস দেখাতেন না, এই ভেবে যে সেটা 26AS এ নেই। এরপর আপনার যদি এআইএস এ মিউচুয়াল ফান্ডের সেল দেখায় এসএফটি হিসাবে, অর্থাৎ স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশন হিসাবে, তাহলে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন 2 দাখিল করতে হতেই পারে, বিশেষ করে যদি সেখান থেকে ক্যাপিটাল গেইন হয়। আর যারা বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে আইটিআর 3 দাখিল করতে হয়। এটা যেহেতু আয়কর আইনে বিজনেস অ্যান্ড প্রফেশনের মধ্যে পড়ে, তারা আইটিআর 1 এবং 2 দাখিল করতে পারবেন না। কিন্তু এখানে একটা কথা আছে, যদি কোনো ব্যক্তি ইন্ট্রাডে ট্রেডিং করেন এবং মাঝে মাঝে করেন, খুব একটা বেশি করেন না, সেক্ষেত্রে তার স্পেকুলেটিভ গেইন যদি হয় তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যক্তি ইন্ট্রাডে ট্রেডিং ডেইলি বেসিসে করেন, তাহলে সেক্ষেত্রে তার সেটা বিজনেস এবং প্রফেশন হেডে আমার ইনকামটাকে দেখাতে হবে, কারণ সেটা আর ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে না, কারণ সেটা তার পেশা। এক্ষেত্রে তাকে আইটিআর 3 দাখিল করতে হয়। আমরা যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পর বিক্রি করি, তাহলে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার পর 2 প্রকারের আয় হয়। একটা হচ্ছে ডিভিডেন্ড, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। যদি আপনি সেল বা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে ডিভিডেন্ডটা আমরা কি করব, ইনকাম ফ্রম আদার সোর্সে পাঠিয়ে দেবো, আর যেটা ক্যাপিটাল গেইন সেটা ক্যাপিটাল গেইনের হেডে আমরা নিয়ে আসবো। কিন্তু দেখা যাচ্ছে 26AS এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে, তাহলে আমরা 26AS কেই বেশি গুরুত্ব দেব। কিন্তু আপনি যদি এআইএস এ ফিডব্যাক দেন, অর্থাৎ এআইএস এ যদি ভুল তথ্য থাকে এবং সেক্ষেত্রে যদি আপনি সেখানে ফিডব্যাক দেন, তাহলে কিন্তু আপনার ফিডব্যাকের দরুন আপনাকে পেনাল্টি, যদি ভুল হয় তাহলে কিন্তু পেনাল্টি খেতে হতে পারে এবং নোটিশ আসতে পারে। অর্থাৎ ফিডব্যাক দেওয়া মানে আপনি ডিনাই করছেন যে এআইএস এর তথ্যটি সম্পূর্ণভাবে ভুল রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে ফিডব্যাক দেওয়ার ব্যাপারটা ভেবেচিন্তে কিন্তু করতে হবে। সুতরাং আমরা একটা প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ঢুকে দেখবো কিভাবে আমরা এআইএসটাকে চেক করব। চলুন আসি, আমরা একটা প্রোফাইলে ঢোকার চেষ্টা করি। প্রথমে আমি এটা লগ ইন করছি। আমরা www.incometax.government.in এ আসলাম। এখানে একজনের প্যান আইডি আমি লিখবো, লিখলাম। পাসওয়ার্ডটা লিখবো আমি, দেখুন এখান থেকে আমরা কোথায় যাব, এই যে ব্যক্তির প্রোফাইলটা খুলে গিয়েছে। খুলে যাওয়ার পর আমরা সরাসরি এখানে সার্ভিসে ক্লিক করব।
সার্ভিসেসে ক্লিক করার পর এখানে দেখুন একদম শেষে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বলে রয়েছে AIS, এখানে ক্লিক করলাম, প্রসিড করলাম। করার পর দেখুন এখানে ইনস্ট্রাকশন গুলো রয়েছে, AIS ইনস্ট্রাকশনস। এখান থেকে আমরা AIS এ যাব। এখানে দেখুন AIS অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ফিনান্সিয়াল ইয়ার 2020-21 থাকবে এবং যে ব্যক্তির AIS খুলেছি তার প্যান আইডি এবং তার নাম দেওয়া থাকবে। এখানে দুটো ইনফরমেশন আছে, ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি TIS আর এটা হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট AIS। আমরা AIS এ সাধারণত কি কি দেখতে পারি সেগুলো হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, রেকারিং ডিপোজিট ফ্রম ব্যাংক, ইনকাম ফ্রম স্যালারি দেখতে পারি, মিউচুয়াল ফান্ডের ট্রানজাকশন গুলো দেখতে পারি, ফরেন রেমিটেন্স ইনফরমেশন যদি থাকে দেখতে পারি, পারচেস অফ সিকিউরিটিজ অ্যান্ড ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড, রিসিভ ফ্রম কন্ট্রাক্ট, এগুলো আমরা দেখতে পারি। এখান থেকে আমরা ফার্স্টে কি করব, ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারিতে যদি যাই, এখানে পুরো সামারি করা থাকে। দেখুন এখানে দেখুন ইনফরমেশন ক্যাটাগরিতে দেখুন এনার স্যালারি ইনকাম আছে 18,17,717 টাকা। এখানে যদি ক্লিক করি ডিটেলসটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখুন এখানে দেখুন স্যালারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এসছে, গ্রস স্যালারি রিসিভ 3,44,872, প্রসিড 3,44,872। তারপর দেখুন স্যালারি রিসিভ সেকশন 192, এখানেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, 3,44,872 টোটাল করে এসছে। আচ্ছা এখানে দেখুন আরেকটা জায়গা থেকে উনি স্যালারি পেয়েছেন 14,72,845, দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখুন TDS TCS এর মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া অ্যামাউন্ট পেইড অ্যান্ড ক্রেডিটেড 13,48,462, এখানে সমস্ত ডিটেলস এখানে থাকবে। ডিভিডেন্ড রয়েছে দেখুন 615 টাকা। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংকে 18,501 টাকা ইন্টারেস্ট পেয়েছেন। ইন্টারেস্ট ফ্রম টার্ম ডিপোজিট 13,322 টাকা। ইন্টারেস্ট ফ্রম ট্যাক্স রিফান্ড 00। সেল অফ সিকিউরিটিজ অ্যান্ড ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড, দেখুন এখানে মিউচুয়াল ফান্ড বিক্রি করার ফলে তার কিন্তু একটা টাকা এখানে শো করছে 37,748 টাকা। এর মধ্যে ক্লিক করলে দেখুন SFT মিউচুয়াল ফান্ডের যদি কোনো ইউনিট আমরা বিক্রি করে থাকি বা ট্রান্সফার করে থাকি সেটা সবসময় SFT অর্থাৎ স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশনের মধ্যে কিন্তু চলে আসবে। 37,748 টাকা রিপোর্ট করছে, প্রসিডও হয়েছে 37,748 টাকা। এখান থেকে যদি আমরা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যাই তাহলে দেখুন প্রথম ভাগে আছে পার্ট বি। পার্ট এ তে হচ্ছে জেনারেল ইনফরমেশন, পার্ট বি হচ্ছে TDS TCS ইনফরমেশন। এখান থেকে দেখুন TDS TCS ব্যাপারটা দেখুন চলে আসছে। এখানে দেখুন 192 TDS মানে হচ্ছে TDS ডিডাক্টেড অন স্যালারি। এখানে দেখুন 12খানা কাউন্ট রয়েছে, এর মধ্যে ক্লিক করলে সমস্ত ডিটেলসটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখুন TDS ডিডাক্ট করেছে 9,540, 6,580, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা ক্রেডিটেড হয়েছে তার উপর TDS কেটেছে। 4,48,780, তার উপর 1,18,040 টাকা TDS কেটেছে। এগুলো সমস্ত কিছুই এখানে রয়েছে। এরপরে যদি আমি SFT তে যাই, দেখুন SFT তে মিউচুয়াল ফান্ডের সমস্ত ডিটেলসটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখুন ডিভিডেন্ড ইনকাম হচ্ছে, আমি একটু আগেই বললাম যে মিউচুয়াল ফান্ড থেকে আপনারা একটা ডিভিডেন্ড ইনকাম পাবেন আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। দেখুন ডিভিডেন্ড ইনকামটাও এখানে দিয়ে দিয়েছে 579 টাকা। তারপরে দেখুন এখানে 20 টাকা আছে, এখানে 16 টাকা আছে। একদম শেষে চলে আসুন, দেখুন সেল অফ সিকিউরিটিজ অ্যান্ড ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড, এখানে যদি আমি ক্লিক করি এখানে 13খানা কাউন্ট আছে, মানে কবে আমি বিক্রি করেছি। দেখুন ডেট অফ সেল অবলিক ট্রান্সফার 3 মার্চ 2021, এখানে সমস্ত কিছু দিয়ে দেবে। সিকিউরিটি নেম, সিকিউরিটি কোড, দেখুন এখানে নাম দিয়ে দিয়েছে। সিকিউরিটি ক্লাস লিস্টেড ইকুইটি শেয়ারস, যেটা হচ্ছে 112 এতে যাবে কারণ এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন অথবা লস। ডেবিট টাইপ মার্কেট। এখান থেকে যদি আমি এই পাশে যদি আসার চেষ্টা করি একটু দেখুন অ্যাসেট টাইপ দিয়ে দিয়েছে লং টার্ম, কোয়ান্টিটি কত 100, এবং এক্ষেত্রে দেখুন সেল প্রাইস পার ইউনিট দিয়েছে 83 টাকা 45 পয়সা পার ইউনিট। তাহলে একটা শেয়ারের মূল্য 83 টাকা 45 হলে 100টা শেয়ারের দাম কত 8,345 টাকা।
কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে পারচেস প্রাইস 10,800 টাকা, আর ইউনিট ফেয়ার মার্কেট ভ্যালু 105 টাকা, আর ফেয়ার মার্কেট ভ্যালু 10,450, 105 ইন্টু 100 করবো 10,450, আর এর সঙ্গে আপনার ব্রোকারেজ চার্জ এগুলো অ্যাড হয়। এবার দেখুন এক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি কস্ট অফ অ্যাকুইজিশন 10,800 থেকে সেল কনসিডারেশনটা বাদ দিই, তাহলে দেখুন এখানে পারচেস প্রাইস বেশি কিন্তু সেল প্রাইস কম, তার মানে কি হচ্ছে, এটা লস হয়েছে, এক্ষেত্রে কিন্তু লস, সেই লসটা কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। যদি কোনো না আপনি, এবার আমি ফিডব্যাকের কথায় আসি, যে আপনার মনে হচ্ছে আপনি দালালের কাছ থেকে যে রিসিপ্টটা পেয়েছেন সেখানে কোনো ভুল আছে, আপনার এটার সঙ্গে মিলছে না, তখন আপনাকে কি করতে হবে, ফিডব্যাক দিতে হবে। অর্থাৎ অপশনালে যাবেন, অপশনালে গিয়ে আপনি ফিডব্যাক দিতে পারেন। কিরকম ফিডব্যাক, এখান থেকে দেখুন সমস্ত ডিটেলস কিন্তু টিএসএন নম্বর, তারপর ডেবিট টাইপ, মার্কেট, সমস্ত সেল প্রাইস, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনার এখানে চলে আসবে। এবার এখানে আপনি ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে কি বলতে পারেন, এখান থেকে বলতে পারেন যে ইজ ইনফরমেশন ইজ নট ফুলি কারেক্ট, এটাকে যদি আপনি চুজ করেন, বা এখান থেকে যদি আপনি বলেন যে ইনফরমেশন ইজ ডিনাই, আপনি যদি ডিনাই করে থাকেন, বা ইনফরমেশন ইজ ডুপ্লিকেট বা ইনক্লুডেড ইন আদার ইনফরমেশন, এখান থেকে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে, যেটা আপনার মনে হবে। ধরুন ইনফরমেশন ইজ নট ফুলি কারেক্ট, এটা যদি চুজ করেন, চুজ করার পর আপনি যদি এখান থেকে সাবমিট করে দেন, এবং সেক্ষেত্রে যদি ওরা প্রমাণ করতে পারে যে আপনি ভুল দিয়েছেন এবং ভুল সাবমিট করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি হতে পারে এবং আপনাকে বড়সড় নোটিশ দিতে পারে। সুতরাং আপনি ফিডব্যাক দেবেন, কিন্তু খুব বুঝে শুনে ফিডব্যাক দেবেন, অর্থাৎ খুব ভালোভাবে কনফার্ম হবেন অ্যান্ড দেন ফিডব্যাক কিন্তু দেবেন, না হলে কিন্তু পরে আপনার নোটিশ আসতে পারে এবং পেনাল্টি আসতে পারে। এটা হচ্ছে ফিডব্যাক দেওয়ার অপশন, যে আপনি ওটাকে ডিনাই করছেন, যেটা ওটা ঠিক নয়। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে দেখে শুনে আগে ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন। যারা এআইএস আসার আগে 26 এএস দেখে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখলেন যে এআইএস এ অনেক ইনফরমেশন আপনি সাবমিট করেননি, সেক্ষেত্রে কিন্তু রিভাইজ রিটার্ন করতে হবে 139(5) এ। এটা এই জন্য বুঝে শুনে সবসময় এআইএস দেখে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন। এরপরে আসছি পেমেন্ট অফ ট্যাক্সেস। এখানে দেখুন নো রেকর্ডস ফাউন্ড, ডিমান্ড অ্যান্ড রিফান্ডে যদি যায়, সেক্ষেত্রে দেখুন এখানে আগের বছর যখন আপনি ফাইল করেছিলেন, অর্থাৎ এই ব্যক্তি আগের বছর ফাইল করেছিলেন এবং সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, এখন হচ্ছে 2021-22, অর্থাৎ 20-21-এ ফাইল করার ফলে সে 1,710 টাকা সরাসরি তিনি ব্যাংকে পেয়ে গেছেন। অর্থাৎ এখান থেকে ইসিএস মানে বোঝাচ্ছে ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেমে সরাসরি ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। আদার ইনফরমেশনের মধ্যে যদি ঢুকি, দেখুন আদার ইনফরমেশনের মধ্যে স্যালারি ইনকামটা তার রয়েছে, তার গ্রস স্যালারি কত, আন্ডার সেকশন 17(1) কত টাকা পেয়েছেন, দেখুন 14,58,318 টাকা, পার্কিউজিট পেয়েছেন 14,527 টাকা। সুতরাং এইটা দেখে আপনি সম্পূর্ণভাবে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। আরেকটা কথা বলি, যদি আপনি এখান থেকে ডাউনলোড অপশনে যান, তাহলে মিউচুয়াল ফান্ড বিক্রির যে টাকাটা সেটা পাবেন, কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশন বা পারচেস প্রাইস কিন্তু পাবেন না। অনলাইন এআইএস এর মাধ্যমে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশনটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করার ফলে এখানে দেখুন পিডিএফ ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারেন, জেএসএন ফাইলে, আর এআইএস কনসোলিডেটেড ফিডব্যাকে আপনি পিডিএফ ফাইলও ডাউনলোড করতে পারেন। যদি আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করেন, তাহলে সেক্ষেত্রে ডাউনলোড হওয়ার পর আপনি যখন পিডিএফ ফাইলটা খুলবেন, তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড চাইবে, কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে বুঝে শুনে দিতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে বুঝে শুনে দিতে হবে, কারণ যে পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা আপনার প্যান আইডি ক্যাপসে লিখতে হবে, আর ডেট অফ বার্থটা একসঙ্গে লিখতে হবে। অর্থাৎ প্যানটা পুরোপুরি লেখার পর কোনো স্পেস দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থটা লিখে সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটা খুলে যাবে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, অ্যাক্টিভিটি স্টোরি হিস্টোরি। এই অ্যাক্টিভিটি হিস্টোরি হচ্ছে আপনি কতবার এই এআইএস এর মধ্যে ঢুকেছেন এবং কি কি কাজ করেছেন, সেটা আপনার এখানে সমস্ত কিছু দিয়ে দেবে। দেখুন এআইএস ডাউনলোড করছি, সেটাও এখানে দিয়ে দিয়েছে। লাস্ট কবে করেছিলাম দেখুন, এখানে সমস্ত কিছু ওরা আপনাকে
দিয়ে দেবে। এখানে দেখুন 30শে নভেম্বর 2021 9টা 59 করেছিলাম, আবার 10টা 24 করেছি। তার আগে 29শে নভেম্বর 12টা 41 PM একবার করা হয়েছিল। এগুলো দেখে আপনাকে অবশ্যই EIS দেখে ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে। সুতরাং বন্ধু, এই তথ্যটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলে থাকুন। আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে পরিবেশন করব। নমস্কার।